1800 শতাব্দীতে এই স্থানেই ঘাঁটি গেড়েছিল রঘু ডাকাতের ভাই বিদু ডাকাত। আর ঠিক এই জায়গাতেই সাধক কবি রামপ্রসাদকে নরবলি দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। মন্দিরের পুকুরেই শোনা যায় মা কালীর নিত্য স্নান করার শব্দ। চলুন আজ রহস্যের উন্মোচন হোক এই ডাকাতকালী মন্দিরের। হাই, আমি দেবাশিস। আমি এখন আছি ত্রিবেণীর বাসুদেবপুরে। বাসুদেবপুর অঞ্চলটি পূর্বে জলাভূমি এবং জঙ্গলময় অঞ্চল ছিল। এই স্থানে সপ্তগ্রাম জলদস্যু সারা ভারতবর্ষে নামকরা ছিল। আর বাংলার রবিনহুড রঘু ডাকাতের ভাই বিদু ডাকাত এই স্থানে তার ঘাঁটি গেড়েছিল। আঠারোশো শতাব্দীতে বিভিন্ন ডাকাতের মধ্যে রঘু ডাকাত ছিল অন্যতম। আর বাংলার ডাকাতিতে রবিনহুড বলতে গেলে রঘু ডাকাতের সঙ্গে তার ভাই বিদু ডাকাতের নামও উঠে আসে। আমরা এখন যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটি বিদু ডাকাত তৈরি করলেও প্রচার পায় আমাদের রঘু ডাকাতের নামে। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরের সঙ্গে সাধক কবি রামপ্রসাদের একটা খুব সুন্দর গল্প আছে। গল্পটি হলো, সাধক কবি রামপ্রসাদের একজন প্রিয়জন মৃত্যুসজ্জায়। এই খবর পেয়ে সাধক কবি খুব তড়িঘড়ি করে সেই স্থানে যাবার উদ্দেশ্য নেয় এবং ত্রিবেণীর এই জঙ্গলা পথ ধরে যাবে ঠিক করে, যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। তিনি জানতেন এইখানে ডাকাতের উপদ্রব আছে। তা তিনি ভেবেছেন যে ডাকাতরা তার ডাকাতি করে তার থেকে আর কি পাবে। তাই তিনি এই পথ ধরেন। যেতে যেতে বিদু ডাকাতের দলবল তাকে আটক করে এবং তাকে ধরে নিয়ে আসে বলি দেওয়ার উদ্দেশ্যে এবং এই মন্দিরে নিয়ে আসে। তারা যখন সাধক কবিকে বলি দেওয়ার জন্য উপস্থিত করে এবং তোড়জোড় করে, তখন সাধক কবির কাছে জিজ্ঞাসা করা হয় যে তার শেষ ইচ্ছা কি। তিনি বলেন যে আমি মা কালীকে একটি গান শোনাতে চাই। এবং সেই স্থানে রঘু ডাকাত এবং বিদু ডাকাত দুজনে উপস্থিত ছিল। তারা অনুমতি দেয় যে ঠিক আছে, তুমি গান করো। যখন তিনি গান ধরলেন, রঘু ডাকাত এবং বিদু ডাকাত দেখলেন যে সাধক কবির জায়গায় মা কালীর করুণ মুখ। তারা ভুল বুঝতে পারলেন। ভুল বুঝতে পেরে তারা কি করলেন, সাধক কবিকে ছেড়ে দিলেন এবং সারা জীবন সাধক কবির যে গান, সেই সাধক কবির গানের ভক্ত হয়ে রইলেন। এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এটি শতাধিক বছরের পুরনো এবং এর পাশে একটি ছোট নাট মন্দির ছিল, যেটা এখন ভেঙে আবার বড় করে করা হচ্ছে, পুনঃসংস্করণ করা হচ্ছে এবং এই মন্দিরের যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান যাতে এইখানে করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আমি এখন যে জায়গার সামনে রয়েছি, পূর্বে ঠিক এই জায়গাটায় একটা হাড়িকাঠ ছিল এবং ডাকাতরা মাঝে মধ্যে এই হাড়িকাঠে নরবলি দিয়ে তবে তারা ডাকাতি করতে বেরোত। আর এই সেই জায়গা, যে জায়গায় সাধক কবি রামপ্রসাদকে বিদু ডাকাতের দল ধরে এনে বলির ব্যবস্থা করেছিল। এখন বর্তমানে হাড়িকাঠটা নেই। ভক্তবৃন্দরা এইখানে আসে, ধূপকাঠি জ্বালায়, মোমবাতি জ্বালায় এবং দেবতাকে ফুল বেলপাতা অর্পণ করে। এখন যে মা কালীর মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি সেই পূর্বে বিদু ডাকাত যে মূর্তিটি পুজো করতো সেটি নয়। বিদু ডাকাত একবার কি করেছিল, সে ডাকাতি করার সময় তার সাগরেদের নিয়ে ডাকাতি করতে যায় এবং ওইখানে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ার পরে তার কিছু সাগরেদ ধরা পড়ে এবং উনি পালিয়ে আসে। পালিয়ে এসে রাগের চোটে মা কালীকে একটা অস্ত্র দিয়ে বাড়ি মারে, তাতে মা কালীর কিছুটা অংশ ভেঙে যায়। পরে বিদু ডাকাত ভুল বুঝতে পেরে সেই জায়গাটা আবার ঠিকঠাক করে সে আবার ওই মা কালীকে পুজো করত। কিন্তু 1998 সালে এখানে একটি দুষ্কৃতী হামলা হয়
এবং সেই দুষ্কৃতী হামলায় মা কালীর যাবতীয় গয়না নিয়ে এবং মা কালীকে ভেঙে তার থেকে আরো মানে কাপড় চোপড় সব নিয়ে চলে যায়। তার পরবর্তীকালে 1998 সালে সিমেন্টের তৈরি 7 ফুটের এই মা কালী তৈরি করা হয় এবং সেটি এখন পূজিত হয়। এবং মানে আমরা এই মন্দিরে যেহেতু কাজকর্ম চলছে, পুনঃসংস্করণ চলছে এবং মন্দিরের গেট বন্ধ আছে, তাই জন্য আপনাদেরকে আমরা মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারছি না। আমরা যতটা পারছি চেষ্টা করছি দেখানো। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, পূর্বে বিদু ডাকাত এবং তার দলবল ডাকাতি করার আগে এই পুকুরে স্নান করে মা কালীর কাছে পুজো দিয়ে তবে ডাকাতি করতে বেরোতো। আর এখানকার অধিবাসী এবং মন্দিরের ভক্তদের থেকে জানা যায় মা কালী এখনো নাকি এই পুকুরে স্নান করতে নাবে। তা আমরা জানবো এইখানকার এই মন্দিরের এক ভক্তের থেকে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম জটাই। আচ্ছা আচ্ছা, এই যে পুকুরটা এত জাগ্রত বা মা কালী জাগ্রত, এই বিষয়ে আপনি কিছু আমাদের জানান। এই পুকুরে যখন বিভিন্ন লোক মায়ের কাছে মানত করে, আচ্ছা, এই পুকুরে স্নান করে তারপরে দণ্ডি কাটে, আচ্ছা, যে যা মনস্কামনা করে তার পূর্ণ হয়। আচ্ছা, এটা আমরা সে দেখেছি কিংবা নিজেও গল্প করে দেখেছি যে আমরাও এখানটা আমাদের বাড়ির মহিলারা এখানে স্নান করে তবে পুজোর সময় দণ্ডি কাটে। আর মা যে এখানে স্নান করতে নাবে, মাকে আমরা সচক্ষে নামতে দেখিনি, অথচ পায়ের নুপুর, শাক বাজানো আর উলু এবার ধুনোর গন্ধ সব পাওয়া যায়। মন্দিরের পাশে বসে থাকলে মা যখন স্নান করতে নাবে পরখ করা যায় কেউ স্নান করে উঠছে। আচ্ছা, এটা কোন সময় হয়? মা এটা ঠিক রাত্রির 9টা সময় নাবে, সেই সময় বোঝা যায় যে একজন স্নান করে উঠছে। আর দুপুরে যখন মানে সেবা নেবে তার আগে। তাহলে আপনারা জানতে পারলেন যে মা কালী এখানে এতটাই জাগ্রত যে তিনি দুবেলাই এই পুকুরে স্নান করতে নাবে। মায়ের মন্দিরে বাদিকেই রয়েছে মায়ের ভোগ রান্না করার ঘর। 12:30টার সময় এখানে ভোগ রান্না হয়, মাকে অর্পণ করে তবে ভক্তদের দেওয়া হয়। আবার রাত্রিবেলা 9টার সময় ভোগ আরতি হয়ে তারপরে মন্দির বন্ধ হয়। ডাকাতরা ডাকাতি করার আগে এখানে নরবলি দিত এবং ল্যাটা মাছ পুড়িয়ে মা কালীকে ভোগে নিবেদন করতেন। তারপরে ঢাক ঢোল বাজিয়ে বিশাল উল্লাস সহকারে ডাকাতি করার উদ্দেশ্যে বেরোত। সকাল 8:30টার সময় এই মন্দিরের গেট খোলা হয়। তারপরে মা কালীকে বিভিন্নভাবে পুজো নিবেদন করা হয়, ঠাকুর মশাই আসে। দুপুর 12:30টার সময় মা কালীকে ভোগ বিতরণ করা হয় এবং সেই ভোগ তারপরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। দুপুর 2টার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যে 6টার সময় আবার মন্দির খোলে এবং পূজা অর্চনা হয়, আরতি হয়। তারপরে রাত্রি 9টার সময় মা কালীকে আবার ভোগ বিতরণ করে তবে এই মন্দির গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। এবার আপনাদের জানাই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। শিয়ালদা অথবা হাওড়া থেকে ট্রেনে করে আপনারা ত্রিবেণী আসবেন। ত্রিবেণীতে এসে আপনারা টোটো ধরবেন, মাথা পিছু ভাড়া নেবে 15 টাকা এবং আপনাদের মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে, আপনারা মন্দিরে প্রবেশ করবেন।